এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ওবিসি কেসের টানাপোড়েন এবং সরকারের লুকোচুরি। ওবিসির জন্য কি সবার ক্ষতি হচ্ছে? সরকারের কি এখানে চক্রান্ত আছে? চাকরি প্রার্থীদের পদক্ষেপ কী? বিস্তারিত এই ভিডিওতে আমরা পেলাম ফোন করে অ্যাডভোকেট আলী হাসান আলমগীর। ওনাদের পদক্ষেপ থেকে শুরু করে যারা বঞ্চিত ছাত্রছাত্রী যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে না বা ওবিসির বাহানা দেখিয়ে সরকার দিনের পর দিন নিয়ে যাচ্ছে, তাদের কি করণীয়, এই বিস্তারিত এই ভিডিওতে আপনারা ভাবেন। চলুন আপনারা শুনতে থাকুন স্যারের নিকট থেকে। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, স্যার। বলুন। ওবিসি মামলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেব, যেটি মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে ওবিসি মামলার জন্য। হাইকোর্টে বা বিভিন্ন হুম, ক্ষেত্রে পশ্চাৎ বলছেন যে ওবিসির জন্য আমরা নিয়োগ প্রক্রিয়া থমকে রেখেছি। তো এমন একটি হুম। ব্যাপার। তো এই যে ওবিসি মামলার জন্য যে শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষতি হচ্ছে, না সমগ্র ক্যান্ডিডেটদের ক্ষতি হচ্ছে, যদি একটু জানান। দেখুন, ওবিসি মামলার জন্য বলতে যেটা ডিভিশন বেঞ্চে জাস্টিস তপব্রত চক্রবর্তী সাহেব এবং জাস্টিস রাজাশেখর মান্থা সাহেবের যে অর্ডারটা, সেটা হ্যাঁ, তো রাজ্য সরকার এসএলপির মাধ্যমে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে। হ্যাঁ, তার পাশাপাশি অনেক আরো আমাদের কাছে যতটা খবর, কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও করেছে সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ। কিন্তু সেই মামলাটাতে এই পর্যন্ত দু তিন দফাতে বেশ ভালো শুনানি হলেও কোনো রকম কোনো স্টে অর্ডার, ডিভিশন বেঞ্চের অর্ডারের উপরে কোনো স্টে সুপ্রিম কোর্ট দেয়নি। হ্যাঁ, মানে এটা ধরে নেওয়া যেতে পারে যে সুপ্রিম কোর্ট হয়তো চাইছে যে ব্যাপারটা তাড়াতাড়ি তারা নিষ্পত্তি করবে, ওই জন্য কোনো স্টের প্রয়োজন নেই। এটা একটা দিক হতে পারে। এবার আপনার প্রশ্নের উত্তরে এটা বলা যায় তাহলে যে এখানে কোনো ক্ষতি হচ্ছে কিনা। কারণ এটা আমরা দেখেছি যে রাজ্য সরকারের তরফ থেকে বা রাজ্য সরকারের অন্তর্বর্তী যে বডিগুলো, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা স্কুল সার্ভিস কমিশন, এরকম এরা এই যে এগুলো অটোনোমাস বডি হলেও তো এরা গ্রান্ট তো সরকারের কাছ থেকেই পায়। তো সুতরাং এরা কিন্তু বিভিন্ন সময়তে বিভিন্ন কোর্টে এটা বলেছে যে আমরা ওবিসি মামলার জন্য থেমে আছি, সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলছে, ওবিসি মামলার জন্য আমরা থেমে, যেমন রাইট। রিসেন্টলি 23-এর প্রাইমারি টেটের রেজাল্ট আউট সম্পর্কিত যে মামলা, এটা উদাহরণ হিসেবে বলা যেতেই পারে। সেখানে হ্যাঁ, তারা বলেছে যে ওবিসি মামলায় কি আসতে পারে ফলাফল, তার উপরে আমরা যাতে এখনই রেজাল্ট আউট এই জন্য করতে চাইছি না, যাতে ওবিসি মামলার ফলাফল যদি কিছু বিরূপ আসে, তখন রেজাল্টের পরিবর্তন হয়তো আমাদের করতে হলো, আমরা এই হিউজ টাস্কটা নিতে চাইছি না, আমরা ওই জন্য একটু দেখে নিতে চাইছি, এরকমটা। হ্যাঁ, এবার এতে ক্ষতি কার হচ্ছে? ক্ষতি তো সবারই হচ্ছে, কারণ রেজাল্ট পরীক্ষা তো শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেটরা দেয়নি, তাতে সব ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই পরীক্ষা দিয়েছে। এবার রেজাল্ট থেমে থাকা মানে সবার জন্যই থেমে থাকা, তেমনি একইভাবে রিক্রুটমেন্ট যদি থেমে থাকে তাহলে সবার জন্যই থেমে থাকা। তো এখানে আর একটা জিনিস যেটা হয়তো অনেকেই জানেন না, এর মধ্যে একটা জনস্বার্থ মামলাও হয়েছে, যে মামলাতে রাজ্য সরকারকে একটা দিতে বলেছিল, একটা এফিডেভিট দিতে বলেছিল হ্যাঁ, চিফ জাস্টিসের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। সেই এফিডেভিটটার, যদিও আমি এফিডেভিটটা দেখিনি, কিন্তু এফিডেভিটের বেশ কিছু অংশ এই ইয়েতে কিন্তু কোট করা আছে, মানে এই এফিডেভিট যেটা কোর্টের অর্ডার, সেই অর্ডারে কোট করা আছে। এবার সেই কোটটা পড়ে এটুকু বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি নিষ্পত্তি হওয়া পর্যন্ত যে কোনো রিক্রুটমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে অপেক্ষা করতে চাইছে। কারণ এরকম উদাহরণ বেশ কিছু দেখা গেছে, যেখানটায় আমরা দেখতে পাচ্ছি যে প্যানেল প্রিপারেশনের পরে প্যানেল পাবলিশ হয়েছে বাকি ক্যাটাগরির, কিন্তু ওবিসি গুলো হয়নি এবং সেগুলো তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। তো এই অবস্থায় করে যদি বছর ঘুরে যায়, তখন আবার নতুন একটা প্রশ্ন উঠবে যে প্যানেলটা এক্সপায়ার করে গেল কিনা, কারণ এরকম করে পার্টলি প্যানেল পাবলিশের তো কোনো প্রসিডিওর নেই। হ্যাঁ, তো যেগুলো মধ্যবর্তীকালীন, মানে অর্ডারটা আসার সময় যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো তখন চলছিল, মানে হ্যাঁ। সেই সময় চলছিল, তারপরে শুরু হওয়ার কথা বলছি না, সেই সময় যেগুলো চলা রিক্রুটমেন্ট সেগুলোতেও গতি হারিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এর ফলে শুধু ওবিসিটা নয়, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ রাজ্য সরকার দেখে নিতে চাইছি আমরা, এইটা এফিডেভিটে পরিষ্কার করেই বলছে। সুতরাং যতদিন তারা এবার নিষ্পত্তি না করাতে পারছে মামলা সুপ্রিম কোর্টে, ততদিন এখানে পেন্ডিং থাকছে, সবারই ক্ষতি হচ্ছে কিন্তু তাতে। আরেকটা দেখলাম যে সুপ্রিম কোর্ট হাইকোর্টে যখন মামলাটি হয়েছিল ওবিসি বাতিলে, রাজ্য সরকারের চাইছে যে ওবিসি সেভ করা রাখা যায়, কিন্তু কিছু হুম, কিছু এখন নিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে রাজ্য সরকার চাইছে যে ওবিসি বাতিল হোক সেই এই রিক্রুটমেন্ট থেকে, সেই হিয়ারিংও করছেন আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, কিছু কিছু অর্ডারে। হুম, হুম, হুম। সেই হ্যাঁ, ব্যাপারটা যদি একটু সেটা বলেন। হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে যে ক্যাটাগরি গুলোকে বাদ দিয়েছিল জাস্টিস
তপব্রত চক্রবর্তী সাহেবের নেতৃত্বাধীন বেঞ্চ। মাথায় রাখতে হবে এই জাজমেন্টটা যদিও ডিভিশন বেঞ্চের নেতৃত্বে ছিলেন হচ্ছে জাস্টিস তপব্রত চক্রবর্তী, কিন্তু জাজমেন্টের মেজরিটি পোর্শনটা হচ্ছে জাস্টিস রাজাশেখর মান্থা সাহেবের ডিকটেট করা, এবং বাদ দেওয়ার ওটা তপব্রত চক্রবর্তী সাহেব তার সঙ্গে এগ্রি করেছেন এবং তার সঙ্গে নিজের কিছু পয়েন্ট আরও অ্যাড করেছেন, কিন্তু মেন জাজমেন্টটা হচ্ছে প্রোনাউন্সড বাই জাস্টিস মান্থা। এবার সেখানটাতে যে ক্যাটাগরিগুলো বাদ দেওয়া হয়েছে, এর বাইরেও তো অনেক ক্যাটাগরি আছে। আবার এরকমটাও ঠিক যে সময় থেকে এটা বাদ দেওয়া হয়েছে 2010-এর পর থেকে যেগুলো বাদ দেওয়া হয়েছে, তার আগে যাদের রেজিস্টার্ড হওয়া, তার আগে যারা সার্টিফিকেট পেয়েছে তাদের নিয়েও কোনো প্রশ্ন নেই। সুতরাং এগুলো তো যদি মানে এগোতে চাইলে এগোনোর জায়গা আছে, কিন্তু সবগুলোকেই একই ক্যাটাগরিভুক্ত করে এখন সরকার নিয়োগটাকে দিতে চাইছে না, এরকমটাই মনে হচ্ছে। কারণ রেজাল্ট আউট হতে অসুবিধা কোথায়? আমি রিক্রুটমেন্টে না হয় পরে আসছি। ধরুন 23-এর টেটের রেজাল্ট আউট হওয়া নিয়ে মামলা হলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে বলা হলো যে আমরা ওবিসি মামলার জন্য করতে পারছি না, কিন্তু আমাদের মাথায় এটা ঢুকলো না। কারণ হচ্ছে ওবিসি মামলার ডিভিশন বেঞ্চের জাজমেন্টে পরিষ্কারভাবে একটা রাইডার আছে, যে রাইডারে কিছু মানে কিছু এক্সেপশনের কথা বলা হয়েছে, কিছু ব্যতিক্রমের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম ব্যতিক্রম হচ্ছে যে যদি আপনি এই ওবিসি সার্টিফিকেটটাকে ব্যবহার করে কোনো সিলেকশন প্রসেসের মধ্যে অলরেডি পার্টিসিপেট করে থাকেন বা কোনো রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে পার্টিসিপেট করে থাকেন, তাহলে সেই রিক্রুটমেন্টে আপনার পার্টিসিপেশনে কোনো প্রভাব পড়বে না, মানে আপনি সেই বেনিফিটটা যেটা নিয়েছিলেন সেটা কন্টিনিউ করবেন। তাহলে সেক্ষেত্রে 23-এর টেটের 23-এর টেটের রেজাল্ট আউট করতে তো অসুবিধা হওয়ার কোনো কথা নাই। যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে রিজার্ভ ক্যাটাগরি সার্টিফিকেটে পরীক্ষা দিয়েছিল তারা সেই বেনিফিটটা নিয়ে টেট পাস করবে। এবার ওরা বলতে চাইছে যে আমরা যদি এখন টেট পাস করাই, তারপরে রিক্রুটমেন্টের ব্যাপার চলে আসবে, রিক্রুটমেন্টে আমরা এদেরকে দেবো কি দেবো না সেটা বুঝতে পারছি না, কারণ সুপ্রিম কোর্টে ইস্যু পেন্ডিং। এইখানে আমার হচ্ছে প্রশ্ন, ব্যাপারটা হচ্ছে তুমি একটা স্টেপ তো অন্তত পক্ষে এগোও। প্রথম কথা হচ্ছে তোমাকে এইটুকুও চেষ্টা করতে হবে যাতে সুপ্রিম কোর্টে মামলাটা তাড়াতাড়ি নিষ্পত্তি হয়, যেন এই লেন্দি প্রসেসে না যায়। কারণ রাজ্য সরকার যে খুব আন্তরিকভাবে হয়েছে সেরকমটা, খুব আন্তরিকভাবে চেষ্টা করছে মামলা তাড়াতাড়ি নিষ্পত্তি, সেটা তো বোঝা যাচ্ছে না অন্তত পক্ষে তাদের কার্যক্রম দেখে। মানে মুখের কথা বললে তো শুধু হবে না, মানে অ্যাকশনে দেখাতে হবে অন্তত পক্ষে। লাস্ট অকেশনেও আমরা ডিলের ওয়ান অফ দ্য মেইন গ্রাউন্ড হচ্ছে রাজ্য সরকারের ঢিলেমি, শেষ অকেশন যেটা হলো। এবার সেক্ষেত্রে এইখানটাতে প্রসেসগুলো যতটা এগিয়ে নেওয়া যেতেই পারে, কারণ ডিভিশন বেঞ্চের অর্ডারে তো বলাই আছে যারা সুবিধা নিয়েছে তাদেরকে সে সুবিধা কন্টিনিউ করতে দিতে হবে, তাহলে সেইগুলোও কেন আর থেমে গেল? তার মানে এখানে সদিচ্ছার অভাব তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। অবশ্যই মানে সরকারের ভূমিকা এখানে আমাদের ভালো মনে হচ্ছে না, কারণ পিছিয়ে গেল যে মামলাটা সরকারের ভূমিকার জন্যই। একদমই তাই, কারণ সরকার চাইছে না যে রিক্রুটমেন্ট দিতে হলে মাইনে দিতে হবে। এরা স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, টিচাররা হবে। অবশ্যই অবশ্যই স্কুল সার্ভিস কমিশন লাস্ট কবে পরীক্ষা হয়েছিল মানুষ ভুলতে বসেছে, আপার প্রাইমারি লাস্ট কবে হয়েছিল মানুষ ভুলতে বসেছে। নিজের পক্ষে না হওয়ার মতো করেও হচ্ছিল প্রাইমারি, সেটাও খেয়াল থাকবে যে লাস্ট নোটিফিকেশন হওয়ার পরে পরীক্ষাটাকে আবার পিছিয়ে দিল ওরা। আর তারপর আবার রিক্রুটমেন্টের নোটিফিকেশন টাইম টু টাইম নেই। তো সুতরাং সব কিছুর কেন্দ্রীভূত মানে সব দান খয়রাতি একদিকে, আর তারপরে স্কুলগুলোকে শোষণ করা হচ্ছে আর একদিকে। মানে এইদিকে খালি দিয়ে যাও, কিন্তু স্কুলের পিছনে সমাজ গঠনের পিছনে সরকারের প্রচেষ্টার অভাব আছে, এবং যেন না করতে পারলে বেঁচে যায়, সেটা একই মনোভাব তার ডিএ মামলাতেও সরকার দেখিয়েছে। মানে এইগুলো ক্ষেত্রেও খরচা করবে না, ও খয়রাতিতে খরচা করবে, এরকম হচ্ছে মানসিকতা। কিন্তু একটা জিনিস স্যার, যেটা যারা প্রাইমারি টেট পাস করে রয়েছে নিয়োগের জন্য ওয়েট করছে, আপার প্রাইমারি পরীক্ষার জন্য ওয়েট করছে, এসএসসি পরীক্ষার জন্য ওয়েট করছে, সেই সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেট আমি বলবো তাদেরকে, তাদের এখন কি করণীয়? তারা তো বুঝতে পারছে না ভিতরে কি গেম চলছে, তাদের কি করণীয় এই মুহূর্তে? দেখুন, তাদের করণীয় সব থেকে বড় কথা হচ্ছে যে বাইরে থেকে দর্শকের মধ্যে না দেখে খেলার মধ্যে পার্টিসিপেট করা, এটা হচ্ছে সব থেকে বড় করণীয়। কেন বলছি এই কথাটা? ওবিসি মামলা ডিভিশন বেঞ্চের জাজমেন্টে যদি আপনার মনে হয় যে আমি এই জাজমেন্টের দ্বারা প্রেজুডিসড হয়েছি বা আমার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে আপনাকে নামতে হবে। আপনি খালি শুধুমাত্র রাজ্য সরকারের ভরসায় থাকলে হবে না, কারণ রাজ্য সরকারের মন মানসিকতা কি সেটা এসএসসির মামলাতে রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছে। ওরা এক একটা কোর্টে এক এক রকম কথা বলে। কেন বলে? তার কারণ হচ্ছে ওদের একটা ইউনিফর্ম স্ট্যান্ড এই জন্য নেই যে ওরা চায় যে এইভাবে যতক্ষণ ভেসে থাকা যায়। এটা মাথায় রাখতে হবে যে যতটা রিক্রুটমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য রাজ্য সরকার ঠেলতে পারবে আপনাকে তত স্যালারি কম দিতে হবে। তো সুতরাং এইভাবে যদি ওরা ডিলে করতে পারে, ওদের তো লাভ আছে, ওরা উকিলকে পয়সা দেবে,
কোর্টের পিছনে গাদা গাদা টাকা খরচা করবে, কিন্তু শিক্ষকের বেতন দেবে না। তো হুম। এই স্ট্র্যাটেজিতে ট্র্যাপে তো পড়ে আছে বটেই। এবার শুধুমাত্র ওবিসিরা পড়ে আছে তা তো নয়, এখানে সবাই পড়ে আছে। সেই ক্ষেত্রে আমরা যেমনটা অলরেডি প্রসেস শুরু করেছি, আপনার জানানোর জন্যই বলে রাখি যে আমরা এই ওবিসি মামলাটা শুধুমাত্র রাজ্য সরকারের ভরসায়, রাজ্য সরকার আমাকে জিতিয়ে নিয়ে আসবে এই মামলায় আমরা সেই অপেক্ষা করতে রাজি নই। যে কারণে আমরা ওবিসি মামলাতে নিজেরা আলাদা করে এসএলপি করে আমরা কন্টেস্ট করবো। অন্ততপক্ষে আমরা সুপ্রিম কোর্টকে এটা জানাতে চাইছি যে আপনার এখানে পেন্ডেন্সির জন্য ওখানে রাজ্য সরকারের এই হচ্ছে স্ট্যান্ড। আমরা রাজ্য সরকার যে হলফনামা দাখিল করেছে ডিভিশন বেঞ্চে চিফ জাস্টিসে সেটা দেখাবো, যে বলবো যে তারা বলতে চাই যে কোনো কিছুই করবো না আমরা এখন। আমরা সুপ্রিম কোর্টের এসএলপিটাকে সম্মান জানিয়ে এখন কোনো কিছু থেকে হাত বিরত রাখবো। হুম। তেমনি সিঙ্গেল বেঞ্চে জাস্টিস বিশ্বজিৎ বাসুর ঘরে বোর্ড বলছে আমরা কোনো রেজাল্ট পাবলিশ করবো না। তাহলে হ্যাঁ। হুজুর, হয় আপনি মামলাটা তাড়াতাড়ি নিষ্পত্তি করুন সুপ্রিম কোর্টে, যে একটা মামলাটা শেষ হোক অন্ততপক্ষে, যাতে তারা এই কথা না বলতে পারে। না হলে অন্ততপক্ষে এইটুকু লিখে দিন যে ডিভিশন বেঞ্চের যার ওবিসি সার্টিফিকেট বাতিল করার সময় অলরেডি বলেছিল যে যারা সেটাকে সুযোগটা নিয়েছে তাদের সুযোগটা কন্টিনিউ হবে। এইটা আর একটা ক্লারিফিকেশন দিয়ে আপনি বলে দিন যে রাজ্য সরকার নিয়োগ চাইলে করতে পারে, অ্যাপয়েন্টমেন্ট চাইলে দিতে পারে, রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিতে পারে। তাতে করে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য এসএলপির ভরসাতেও আমরা থাকতে রাজি আছি যে যদি এমনটা হলো যে আমি অ্যাপয়েন্টমেন্ট পেলাম, তাহলে সেই অ্যাপয়েন্টমেন্টের ভবিষ্যৎ আমার এসএলপির ভবিষ্যতের উপর পরে নির্ভর উইথড্র করবে। হবে বা রিভোক এরকমটা করা হবে। হ্যাঁ হতেই পারে। এরকম কি হয় না? এরকম তো খুব স্বাভাবিক। এটা তো 14 টেটের ক্ষেত্রেও হয়েছে, সমস্ত ক্ষেত্রেই হয়েছে। হ্যাঁ। ক্যান্ডিডেটদের বেকার বাড়িতে বসে থাকার থেকে তো এইটা করা অন্ততপক্ষে ভালো যে না, আমি একটা চাকরির প্রসেসের মধ্যে থাকলাম এবং আমি চাকরিটা পেলে ঠিক আছে, তারপর আমি আমার লড়াই বুঝে নেবো, আমি আমার অধিকার লড়াইয়ের জন্য নিজে লড়বো। তো এইটা তো আমরা এইটাই সুপ্রিম কোর্টকে জানাতে চাইছি। কারণ রাজ্য সরকার এটা জানাবে এই আশা করাটা মূর্খামি হবে। রাজ্য তো চাইবে যে যতটা ডিলে করা যায়, ওখানে সময় নেবে আর এখানটায় বলবে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। রাইট। তো আমরা ওই সুযোগ রাজ্যকে দিতে চাই না। আমরা নিজেরা এই মামলায় ঢুকবো এবং আমরা নিজেরা বলবো যে এইগুলো রাজ্য সরকারের সাবমিশন বিফোর দ্য হাইকোর্ট। আপনি এটা দয়া করে একটা কিছু ব্যবস্থা, একটা অন্ততপক্ষে একটা লাইনের অর্ডার অন্ততপক্ষে দিন যে রাজ্য সরকার চাইলে রিক্রুটমেন্ট চালু করতে পারে। তো এইটা আমরা করতে চলেছি। এখন কি হবে সেটা দেখা যাক। এবং খুব শিগগিরই অ্যাকচুয়ালি এটা এটা আমরা বুঝতে পারছি এটি পুরো রাজ্য সরকারের একটা ট্র্যাপ বলা যেতে পারে। ট্র্যাপ খুব সুন্দর ট্র্যাপ। ওটা ওদের এগেনস্টে গেছে, ওটা কিন্তু ওরা এখন নিজেদের পক্ষে কাজে লাগাচ্ছে। মানে সেই উইন উইন সিচুয়েশনে খেলছে রাজ্য সরকার। যে জিনিসটা আসলে জাজমেন্ট এইটা ঠিক, হয়তো যে ওবিসি যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে সেই সময় তো হয়তো যেভাবে খতিয়ে দেখার দরকার ছিল সেগুলো দেখা হয়নি। সে ঠিক আছে, তার জন্য আমরা কিন্তু হাইকোর্টের রায়ের কোনো সমালোচনা করছি না। সে রায় আপনার যদি রায়ের দ্বারা, আপনাকে যেমনটা বললাম যে আপনার যদি রায়ের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হন, সেটা আপনার চ্যালেঞ্জ করার সাংবিধানিক অধিকার আছে। হ্যাঁ। এবার সেটা সুপ্রিম কোর্ট বিচার করবে যে হাইকোর্টের রায় ঠিক না ভুল। কিন্তু রাজ্য সরকার এই রায়টাকে ঢাল করে যেভাবে নিয়োগগুলোকে আটকে দিতে চাইছে, এইটা ওদের পক্ষে একটা বিরাট একটা বেনিফিশিয়ারি কাজ করে গেল জাজমেন্ট। একদম। এই জায়গাটা আমরা সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন তুলতে চাইছি। এইটাই আমাদের ইচ্ছা। এখন দেখা যাক। অনেক ধন্যবাদ স্যার অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। ওকে স্যার। হুম।